আরে এই পরীক্ষাটার তো কোনো প্রয়োজনই ছিল না। রাজ্য সরকার চোর মমতার দুর্নীতি ঢাকার জন্য এই পরীক্ষা নিয়েছিল। সেখানে 1 নম্বর আর 10 নম্বরের কি আছে? এদের দায়িত্ব, এদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরাতে হবে। না, দেখা হয়নি। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কোনো ক্রমে পালিয়ে বেঁচেছেন আমার মনে হয়। আর পুলিশ প্রশাসন বলছিল তিনি আসেননি। আমাদের আক্ষেপ যে মাননীয় ব্রাত্য বসু মহোদয় উচ্চশিক্ষামন্ত্রী, আপনি জানেন যে আমরা শুক্লা বিশ্বাসদের মতো এইরকম অসহায় মানুষদেরকে নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, চিঠি দিয়ে এসেছি। আপনি এলেন না, আপনি দেখা করতে চাইলেন না। এটা কি আপনার শিক্ষামন্ত্রী হিসাবে আপনার গৌরব বাড়ল নাকি কম? তো উনি নিজে তো একটা ভুয়ো ডিগ্রি নিয়ে পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিলেন, তা উনি তো লেখাপড়া শেখার মর্ম বুঝবেন না। উনি কোনোদিনই নিজে লেখাপড়া ঠিকভাবে করেননি। হ্যাঁ, আজকে তালে গোলে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। সুতরাং একটা চাকরি পেতে গেলে যে পরিমাণ পরীক্ষা দিয়ে চাকরি পেতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, সে করার বুদ্ধি বা ক্ষমতা মুখ্যমন্ত্রী কোনোটা নেই বলেই উনি চা বিক্রি করার এইসব পরামর্শ দিয়ে থাকেন। চাকরি যদি নাই দিতে পারে তাহলে যেন আমাদের 120 দেয় পরিবারের জন্য, আর কিচ্ছু দাবি নাই আমার। আর বিচারপতির উপরে এইটাই আমারই, যদি চাকরি ফিরিয়ে না দেয় তাহলে যেন আমাদের ফাঁসি দিয়ে দেয়। আমাদের 5 জন আছে পরিবারে, তাদের যেন ফাঁসি দিয়ে দেয়। আমার আর কোনো বক্তব্য নাই। আমরা ঝামেলা করতে আসিনি, আমরা সমস্যা সমাধানের জন্য এসেছি। তিনি ঠিক করুক, তারা কি করবে। আরে এই পরীক্ষাটার তো কোনো প্রয়োজনই ছিল না। রাজ্য সরকার চোর মমতার দুর্নীতি ঢাকার জন্য এই পরীক্ষা নিয়েছিল। সেখানে 1 নম্বর আর 10 নম্বরের কি আছে? এদের দায়িত্ব, এদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরাতে হবে। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখার কথা বলছে। আমি বলছি মুখ্যমন্ত্রী যদি বিবেক শূন্য হয়ে না যান, যদি মানবিকতা বিসর্জন দিয়ে ফেলেন তো আলাদা কথা। আর যদি মানবিকতার সিটে ফোটা থাকে, তিনি যেন ব্যবস্থা করেন তার উচ্চশিক্ষা মন্ত্রী শ্রীমান ব্রাত্য বসুকে। নইলে আমরা বুঝবো তারা পালিয়ে বাঁচতে চাইছে। পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না। না, দেখা হয়নি। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কোনো ক্রমে পালিয়ে বেঁচেছেন বা আমার মনে হয়। আর পুলিশ প্রশাসন বলছিল তিনি আসেননি। আমাদের আক্ষেপ যে মাননীয় ব্রাত্য বসু মহোদয় উচ্চশিক্ষামন্ত্রী, আপনি জানেন যে আমরা শুক্লা বিশ্বাসদের মতো এইরকম অসহায় মানুষদেরকে নিয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, চিঠি দিয়ে এসেছি। আপনি এলেন না, আপনি দেখা করতে চাইলেন না। এটা কি আপনার শিক্ষামন্ত্রী হিসাবে আপনার গৌরব বাড়ল নাকি কমল? আমরা এসেছি সমাধানের উদ্দেশ্যে। আমরা মাননীয় যিনি সেক্রেটারি আছেন স্কুল এডুকেশন, তার সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। তিনি অত্যন্ত মানবিক হয়ে বা তার বক্তব্যে আমি আন্তরিকতা পেয়েছি। তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের বক্তব্যগুলো শুনলেন এবং পদক্ষেপ গ্রহণ করতে পারেন। দেখা যাক। আমরা তো এটুকুই চাই যে রাজ্য সরকার যদি এতদিন পরেও যোগ্যদের তালিকাটা দেয়, দিয়ে যদি যারা নিষ্কলঙ্ক তাদের চাকরিটা বাঁচে, এটাই বাংলার মানুষ চায়, এটাই আমরা চাই, এটাই চাকরিহারারা চায়। এতে বিদ্যালয়গুলো শিক্ষক শূন্যর হাত থেকে বাঁচবে, এতে সরকারের মুখ উজ্জ্বল হবে। এই সহজ সত্য শিক্ষামন্ত্রী বুঝতে পারছে না, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। এই কথাই আমরা বলার জন্য এসেছি, আমরা সমাধানের জন্য এসেছি। আমরা কিন্তু ভেঙে দাও গুড়িয়ে দাও বলার জন্য আজকে আসিনি। আমরা বলতে এসেছি সমাধান খুঁজতে। সেই সমাধানের আলোচনাতেও তিনি থাকলেন না। তিনি কি আমাদের প্রশ্নের মুখোমুখি হতে চান না, নাকি আগামী দিনে নিশ্চয়ই আজকে আমরা যেহেতু এক প্রস্থ আলোচনা করেছি, নিশ্চয়ই সেই রেস ধরে তিনি আমাদের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হয়েছেন আমাদের ভোটে, তার আমলে চাকরি চুরি হয়েছে, তিনি নিশ্চয়ই এই ক্ষত মেটাবার জন্য আমাদের সাথে আলোচনায় বসবেন। কিন্তু যারা এই প্রতিবন্ধী আছেন, যাদের এই যে রাজ্য সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে সুপ্রিম কোর্টের রায় না মেনে এই যে একসাথে সবাই পরীক্ষা নিয়েছে, তার ফলে আজকে যে জটিলতা তৈরি হয়েছে এবং এই নতুন SLST 2-তে প্রতিবন্ধীদের যে কোটা, চাকরির কোটা, সেটিকেও কমিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যারা এখানে পরীক্ষায় যারা অসফল হয়েছে
তাদের বিষয়টা কি হবে এইটা জানবার জন্যই আজকে এনারা এসেছেন এই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং যাদের মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেন যে প্রতিবন্ধীদের ভবিষ্যৎ কি হবে। হ্যাঁ, আগেও বহুবার যাওয়া হয়েছে, কিন্তু ওনাদের দেখা করার সাহস হয়নি। আবারও সেই চেষ্টা করতে হবে, কারণ চাকরি চলে যাওয়াটা তো কোনো তাদের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে শুক্লা বিশ্বাসের মা দেখছেন কান্নাকাটি করছেন, তিনি শুক্লা বিশ্বাস কান্নাকাটি করছেন। তিনি যে একটা নিজের চেষ্টায় চাকরি পেয়েছিলেন 2016 সালে, সেইটাই রাজ্য সরকারের মন্ত্রীদের চুরির কারণে সেই চাকরি আজকে চলে গেছে। কোর্ট তাদের সাজা দিয়েছে, কিন্তু যারা দোষী তারা এখনো কোনো সাজা পায়নি। তো এই অবস্থায় তারা আবারও আজকে প্রতিকার চাওয়ার জন্য এসেছেন। যদি শিক্ষামন্ত্রী তিনি যদি মানবিক হন, তিনি আবার তো বড় নাট্যকার শুনেছি, তো উনি নিজে তো একটা ভুয়ো ডিগ্রি নিয়ে পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিলেন। তা উনি তো লেখাপড়া শেখার মর্ম বুঝবেন না, উনি কোনোদিনই নিজে লেখাপড়া ঠিকভাবে করেননি। হ্যাঁ, আজকে তালে গোলে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। সুতরাং একটা চাকরি পেতে গেলে যে পরিমাণ পরীক্ষা দিয়ে চাকরি পেতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, সে করার বুদ্ধি বা ক্ষমতা মুখ্যমন্ত্রী কোনোটা নেই বলেই উনি চা বিক্রি করার এইসব পরামর্শ দিয়ে থাকেন। উনি নিজে চা বিক্রি করুন না, উনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে উনি নিজে চা বিক্রি করুন, তবে তো রাজ্যের মানুষ উৎসাহিত হবে। উনি যেমন বিরোধী নেত্রী ভূমিকায় যখন ছিলেন, তো সেই রকম এখন মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চা চপ বিক্রি করে দেখান যে এটাই আসল কাজ, মুখ্যমন্ত্রিত্বটা আসল কাজ না। সে বেলায় বলছেন যে না, দেহত্যাগ ছাড়া আমার পদত্যাগ নেই, এই রকমই মনোভাব। তা সুতরাং এই সমস্ত বড় বড় কথা না বলে নিজে আগে চা বিক্রি করে দেখান। আর যারা শিক্ষক, তারা তো চা বিক্রি করতে চায়নি, তারা পড়াতে চেয়েছে, দেশের ভবিষ্যৎ গড়তে চেয়েছে। শিক্ষকরা জাতির মেরুদণ্ড বলে, তো তারা দেশের ভবিষ্যৎ গড়তে চেয়েছে, তাদের সেই কাজটা করতে দিন। আপনার সেই কাজের যোগ্যতা নেই, আপনার যদি চা বিক্রি কোনো ছোট কাজ নয়, আপনি সেই কাজটা করুন। আপনার সেই যোগ্যতা আছে, আপনি সেই কাজটা করুন। আপনার তো পড়ানোর যোগ্যতা নেই। সবের মাঝেই পড়ে আছি আমরা। মানবিক ওই জন্য কানাকড়াদের নিয়ে ছাড়ছে না, বিপদে ফেলার জন্য। হ্যাঁ, উনি তো বলেন মানবিক, কিন্তু কর্তব্যে তো দেখতে পাই না। দেখাক, উনি এই আমাদের চাকরিটা ফিরিয়ে দিয়ে এই এত প্রতিবন্ধী দৃষ্টিহীন রয়েছে বা যোগ্য শিক্ষক চাকরিহারারা রয়েছে, তাদের চাকরিটা ফিরিয়ে দিলেই তো আমরা বুঝতে পারবো যে উনি কতটা মানবিক। উনি কি দান ভাতা, এটাই কি মানবিক? কেন এখন কি করে বলবো? আমাদেরকে জোর করে পরীক্ষা দিতে বসিয়েছে, কিন্তু আমাদের তো পরীক্ষা দেওয়ার কথা ছিল না। এই 6 বছর ছাত্রদের পড়িয়ে তারপর এই পরীক্ষা দিয়ে আমার বয়স 41, আমার তো আর আইকিউ কম পরপর বাড়ছে না, আমার আইকিউ পরপর কমছে। তাহলে আমি সেখানে হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারিনি, 3 নম্বরের জন্য আমি আটকে গেছি। সবই আইনের মধ্যে দেখা যাবে কতটা কি সুরাহা হয়, আমাদের চাকরি কিভাবে বেঁচে থাকে বা টেন্টেডরা কিভাবে বঞ্চিত হয়। দেখা পাননি, আজকেও হয়তো দেখা পাবো না, সেই আশা নিয়েই যাচ্ছি। কারণ ওনারা তো মিডিয়ার সামনে বলে এক, কিন্তু কর্তব্য করে দেখান না। দেখা যাক, আমরা শেষ চেষ্টা পর্যন্ত লড়াই করব। যতদিন না আমরা স্কুলে ফিরতে পারছি, আমাদের এই লড়াই চলবে। জানি না, সেটা দিদি বলতে পারবে, আর সেটা এই শিক্ষামন্ত্রী বলতে পারবে। আমাদের হাতে কিছু নাই, আমাদের হাতে কিচ্ছু নাই। ওনারা যেটা ঠিক করবেন সেটাই করবেন। আমার একটাই বক্তব্য, চাকরি যদি নাই দিতে পারে, তাহলে যেন আমাদের 120 দেয় পরিবারের জন্য, আর কিচ্ছু দাবি নাই আমার। আর বিচারপতির উপরে এইটাই আমারই, যদি চাকরি ফিরিয়ে না দেয়, তাহলে যেন আমাদের ফাঁসি দিয়ে দেয়। আমাদের 5 জন আছে পরিবারে, তাদের যেন ফাঁসি দিয়ে দেয়। আমার আর কোনো বক্তব্য নাই। দিয়েছিলাম, আমি প্রথম লিস্টেই পেয়েছি, প্রথম প্যানেলে। তখন আমি 70% হ্যান্ডিক্যাপ ছিলাম। এবার ডিজিটাল কার্ড করার পর আমি 90 নেমেছি। সেই মানসিকতা নিয়ে কি পরীক্ষা দেওয়া যায় বলেন? যেটা 6 বছর আগে আমি দিয়েছিলাম। আমি 1 নম্বরের জন্য ডাক পাইনি। আমাদের ভ্যাকান্সি 2016-তে যা ছিল তার থেকে অনেক সিট কমিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, হয় বাঁচবো নাহলে মরবো। কিন্তু আশা করবো যে শিক্ষামন্ত্রী কাছে অনুরোধ, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, আমার মুখ্যমন্ত্রীর কাছেও সাক্ষাৎ করতে চাই, বিচার ব্যবস্থার কাছে আমার অনুরোধ যেন আমার চাকরিটা ফিরিয়ে দিই, আমাকে বাঁচতে দেওয়ার জন্য আমার পথটা খুলে দিই। আমরা তো আশা নিয়েই যাচ্ছি, কেন 2016 সালের এই যে প্রতিবন্ধী যারা আছে,
এখন তাদের ভবিষ্যৎ কী হবে? আমরা যারা পাস করতে পারিনি আমাদের ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, 2016 আমি 7 বছর ধরে চাকরি করছি, ওখানে পাস করে এবারে আমি কোয়ালিফাই হতে পারিনি। কেন? দেখুন, নানাবিধ সামাজিক সমস্যা, মানে আমার বয়স এমনিতেই 48। এই মুহূর্তে পারিবারিক যে সমস্ত ঝামেলা আছে সেগুলোকে আমার সন্তান সম ছেলেদের সঙ্গে আমি কী করে পাল্লা দিয়ে উঠবো? খুব মুশকিল ব্যাপার। রাজ্য সরকারের চুরি দুর্নীতি দায় আমাকে ভুগতে হবে কেন? তো এক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, কেননা কোর্ট তো বলেই ছিল যে যারা অযোগ্য তারা বসতে পারবে না। তো এখনো পর্যন্ত ওরা ভেরিফিকেশন নিয়ে ক্যান্সেল করছে। 1327 জনের নাম আরও বেরাবে, এ তো নামমাত্র বেরিয়েছে, আরও বেরাবে। এই সরকারের আদৌ কোনো সদিচ্ছা আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। মানে এরা চুরি ছাড়া অন্য কিছু বোঝে না, এরা চাকরি দিতে চায় না, সময় চাইছে। আজকে যা শুনলাম ওটা তো আবার হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এইমাত্র খবর যেটুকু শুনলাম যে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফিরে এসেছে। তুই এক্সটেনশন করে ওরা ভোটের বৈতরণী পার করতে চাইছে, এটাই মনে হয় ওর উদ্দেশ্য। ওরা চাকরি দিতে চাইছেন। মুখ্যমন্ত্রী মানবিকতা বলতে একমাত্র চুরিটাকে উনি মানবিক বলেন, চোরেদের জন্য উনি মানবিক, যোগ্যদের জন্য উনি মানবিক নয়। দেখা যাক হয় কিনা, বলেছি তো। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল। তাহলে 2026 বঞ্চিত চাকরি চুরির জন্য বঞ্চিত হয়ে গেছি।